নমস্কার বন্ধুরা, রত্নাস বিউটিফুল কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে রান্নাবান্না করব। এখন বাজে বেলা 11টা। তো সকালবেলা মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তো এতক্ষণ ওকে পড়াচ্ছিলাম। ওর হচ্ছে ফার্স্ট টার্ম পরীক্ষা 12 তারিখে শুরু হবে, তো তার জন্য ওকে একটু পরিয়ে নিলাম। আর হচ্ছে আজকে হাজব্যান্ড দুপুরবেলা লাঞ্চে আসবেও না, সেক্ষেত্রে একটু দেরি করে রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে চিকেন। তো তার জন্য আমি কিছু আলু, পেঁয়াজ, রসুন, আদা কেটে নেব। আরেকটা কথা বন্ধুরা, গতকালকে বিকেলে একটা জায়গায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি একটা শপে ঢুকেছিলাম। তো ওখানে এত আমার ভালো লেগেছিল গিয়ে। আর ওখান থেকে আমি কিছু টুকিটাকি ক্লিপ তুলে রেখেছিলাম। তো তোমাদেরকে সেই ক্লিপগুলো আজকে শেয়ার করব। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর সবাই তাহলে সাথে থাকো, দেখতে থাকো কি করছি। বন্ধুরা, যেটা বলছিলাম যে কালকে যে জায়গাটাতে গিয়েছিলাম, শপের কথা বললাম। আমি তো শপটাতে ঢুকে অবাক হয়ে যাই, এত সুন্দর সুন্দর কালেকশন আর এত পুরনো পুরনো জিনিসপত্র ওখানে আছে যে দেখলে চোখ জুড়িয়ে যাবে। তো এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে আমি যতটুকু পারছি ওখান থেকে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এবং নিয়েছি। তো তোমাদের কাছে তো সেগুলো শেয়ার করব বলেছি। আর এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে পেঁয়াজ, রসুন, আদা এগুলো বেছে নিচ্ছি। আর মাংসের জন্য আলু কেটে নেব। অনেকটা গরম পড়ে গেছে, তাপমাত্রা দিনে দিনে এতটাই বাড়ছে যে ঘরে থাকাও যাচ্ছে না। যারা বাহিরে কাজ করে বা দিন মজুর শ্রমিক, তাদের অবস্থাটা কি হচ্ছে এই রোদে, এই প্রখর রোদ এবং গরমের তাপমাত্রায় তারা কিভাবে সহ্য করছে। যাই হোক, কর্ম না করলে জীবনে এই কঠিন জীবনটাতে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। আর এখন সব কিছুর দ্রব্যমূল্যের দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষদের ঘরে বসে থাকলে চলবে না, তাদের কর্ম করে খেতেই হবে, না হলে তাদের পরিবারও চলবে না। তো বন্ধুরা, সাথে থাকো, এগুলো নিয়ে কথা বাড়াচ্ছি না। দেখো কি করছি। আগে এগুলো পেঁয়াজ, রসুন, আদাগুলো বেছে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, রান্নাঘরে এসে পড়লাম। তো রান্নাঘরে এসে দেখো, আমি এই যে মাংস ভিজিয়ে রেখেছিলাম, মাংসটা আগে থেকে বাসায় আনা ছিল। আমি এটা গত 2-3 দিন আগে নিয়ে এসেছিলাম। তো কেটে কুটে ফ্রিজে রেখেছিলাম, ধুয়েও রেখেছি। তারপর ফ্রিজে ছিল যেহেতু, সেক্ষেত্রে তো আবার ধুতেই হবে ভালো করে। তো আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখে ভিজিয়ে রেখেছিলাম। তো মাংসটা সুন্দর বরফটা ছেড়ে গিয়েছে। তো এখন আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মাংসের ভিতরে একটু রক্ত রক্ত ছিল, যদিও এই যে লাল লাল বের হচ্ছে, তাই মাংসটা ভালো করে কষলে ধুয়ে নিচ্ছিলাম। আর মাংসটা অনেক বড় ছিল মুরগিটা। তো ওই দিন যেদিন এনেছিল ওই দিনও রান্না করেছিলাম। আর মেহমান ছিল বাসায়, তাদের জন্য রান্না করেছিলাম। আর কিছুটা পরিমাণ ছিল, সেটুকু আমি রেখে দিয়েছিলাম। তো প্রচুর বড় ছিল মুরগিটা, আর বেশ চর্বিও হয়েছে মুরগিটাতে। যাই হোক বন্ধুরা, দেখো ভালো করে আমি মাংসটা বারবার করে ধুয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে কোনো জিনিস রাখলে সেই ফ্রিজের একটা গন্ধ কিন্তু থেকেই যায়। তার জন্য কোনো জিনিস ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করা কিন্তু উচিত আমাদের। যাই হোক বন্ধুরা, মাংসগুলো কিন্তু আমার ধোয়া কমপ্লিট। আমি এখন সুন্দর করে জল ঝেড়ে ঝেড়ে উঠিয়ে নিলাম। তো দেখো, এই যে মাংস ধোয়া কমপ্লিট। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার তেলটা গরমও হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা, জিরা, তেজপাতা ফোড়নে। তো জিরা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব।
পেঁয়াজটা একটু হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্ট, প্রায় অর্ধেকটা পরিমাণে দিয়েছিলাম। তিন চামচ সাড়ে বা 4 চামচের মতো দিয়েছিলাম। আর এদিকে আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু আমি ঢেকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো কিন্তু কমপ্লিট, মশলার থেকে তেল ছেড়ে আসছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দিয়ে দিলাম মাংসগুলো। এবার মাংসগুলো দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাংসটা নাড়াচাড়া করে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি এভাবে ঢেকে কষিয়ে মাংসটা দেখব যে কতটুকু কি কষানো কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ ফিরে আসলাম, 10 থেকে 12 মিনিট পরে ফিরে এসে দেখি মাংস কিন্তু কষানো কমপ্লিট। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো বন্ধুরা এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে এবার আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এবার আমি 20 থেকে 30 মিনিট এভাবে রান্না করে নেব ঢেকে ঢেকে। তো বন্ধুরা আমি মাংসের জন্য এবার গরম মশলা আমন্দিস্তাতে থেতো করে নিচ্ছিলাম, পিষে নিচ্ছিলাম। তো বন্ধুরা কিছুক্ষণ পরে আসলাম, আবার ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পরে ফিরে এসে দেখি মাংসটার ঝোলটা ফুটতেছিল। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর এবারে আমি যে গরম মশলাটা থেতো করে রেখেছি, এবার সেই গরম মশলাগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। মাংসটা প্রায় হয়েই আসছে, তার জন্য আমি এখন মাংসের মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তো এরপরে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাংসের যে বাকি যতটুকু সময় রান্না করতে লাগবে ততটুকু সময় সুন্দরভাবে ফুটে সেদ্ধ হয়ে যায় মাংসটা। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা উল্টে দেখছিলাম মাংসটা কতটুকু কি সিদ্ধ হয়েছে। মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আলুগুলো আমি একটু আলুও দিয়েছি, মাংসে আমার আলু খেতে বেশ ভালো লাগে। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে মাংসের ফাইনাল লুক। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কতটা লোভনীয় দেখো তো। তো বন্ধুরা বিকেলে আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 5টার দিকে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। জায়গাটা বলতে ওই জায়গার নাম হচ্ছে ধামরাই। তো ঢাকা থেকে প্রায় উত্তর দিকে অনেকটাই দূরে, ঢাকার বাইরে ধামরাই জায়গাটা। তো ওখানে একটা বাজারের মতো, বাজারে বলা যায়। তো ওখানে সবথেকে বাংলাদেশের সবথেকে বিখ্যাত রথযাত্রা ধামরাই থেকেই শুরু হয়। তো ওইখানেই আমরা যাচ্ছি। তো ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওখানে আমি গোপাল আনতে চাচ্ছি। তো গোপাল আনার জন্যই ওখানে যাচ্ছি। আর সাথে আমি আমার বোনের জন্য ওখান থেকে শাঁখা নিয়ে আসবো, হাতে পরা যে শঙ্খ সেটা। আর টুকটাক যদি কিছু জিনিস দরকার হয় ওখান থেকে নিয়ে আসবো, তার জন্যই যাচ্ছিলাম। তো আমার বর সামনের দিকে বসেছিল ওই যে, আর আমি আমার মেয়ে পিছনের দিকে বসেছিলাম। তো আমরা অটোতে করে যাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, গ্রামের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিল। ধামরাই কিন্তু শহর না, ওটা একটা গ্রাম, মফস্বল এলাকা। তো যাই হোক, এদিকে এই যে আমি তোমাদেরকে একটু রাস্তাঘাট শেয়ার করলাম। তো গ্রামীণ পরিবেশ, চারিদিকে সবুজ শ্যামল, কেমন মায়া দিয়ে একটা পরিবেশ। এই যে দেখো, আমি আমার মেয়ে দুজনে পিছনে বসেছিলাম। তোর বাবাকে বলেছিলাম তুমি পিছনে বসো, বলছে না তোমরা রিল্যাক্সে বসো, আমি সামনেই থাকি। তো যাই হোক, আমরা দুজনে পিছনে ছিলাম। তো তোমাদের একটু শেয়ার করলাম সেটাও। তো বন্ধুরা, আমরা কিন্তু এসে গেছি, এবার দোকানে ঢুকে পড়েছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা কাঁসা পিতলের দোকান। তোমাদের বলেছিলাম না একটা শপে ঢুকেছিলাম, এটা হচ্ছে সেই শপ। তো এখানে এসেছিলাম গোপাল ঠাকুরকে নেওয়ার জন্য। তো দাদা বললো যান ভিতরে গিয়ে দেখেন। তো আমরা ঢুকে পড়লাম ভিতরে। তো আমরা 2টা রুম দেখতেছিলাম ঘুরে। আমি তো
ঢুকে অবাক, এত মানে ইউনিক কালেকশন, আর হচ্ছে কত পুরনো পুরনো দিনের জিনিসপত্র এখানে রয়েছে। দেখে তো আমার এতটা এক্সাইটেড ছিলাম, তো আমি তাড়াতাড়ি করে ফোনটা বের করে একটু লুকায় লুকায় ভিডিও করলাম। তো আমি ভেবেছিলাম যে ওখানে ভিডিও করতে দেওয়া হবে না, তার জন্যই কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো পরে অবশ্য পারমিশন দিয়েছিল ভিডিও করার জন্য, তো তার আগে আমি ভিডিও করে ফেলেছি। তো বন্ধুরা দেখো কত পুরানো পুরানো জিনিসপত্র এখানে আছে। আসলে এই যে দোকানটা দেখছো, এই দোকানটা কিন্তু একটা রাজবাড়ি। তো এই রাজবাড়ির এক সাইডেই হচ্ছে এই শপটা ওনারা দিয়েছে। ওনারা কিন্তু বেসিক্যালি ওনাদের রাজবংশজাত ওনারা। তো এই যে দেখো একটা নৌকা, এগুলাকে পালতোলা নৌকা, এই যে পুরোনো দিনের এইসব নৌকা ব্যবহার করা হতো। তো দেখো কত সুন্দর লাগছে, প্রত্যেকটা মূর্তি এতটা সুন্দর লাগছিল কাছ থেকে। আমি তো অতটা ভালো মতো ফোনে উঠাতেও পারিনি, আর ওখানে লাইটিংয়ের ব্যবস্থাটাও একদমই কম ছিল, লাইটের পাওয়ারটা খুব কম ছিল, তো যে কারণে আমি ফুল সুন্দর মতো তুলতে পারিনি। একে দেখো ঘোড়া, কত বড় একটা ঘোড়া, এরকম দুটো ঘোড়া আছে, দুটো কি এখানে আরও অনেক কিছুই আছে। তো আমরা প্রত্যেকটা রুমে ঢুকতে পারিনি বলতে সময়ের সংক্ষিপ্ত ছিল। তো অন্য অন্য রুমগুলোতে আমরা ঢুকিনি, মাত্র 2টা থেকে 3টা রুমে আমরা ঢুকেছিলাম। তো বন্ধুরা দেখো এই যে দুর্গা ঠাকুরের প্রতিমা, এই যে এটা হচ্ছে পিতলের, ম্যাক্সিমাম এখানে আছে কাঁসা, পিতল, ব্রোঞ্জের জিনিসপত্র। তো সকল ধরনের মূর্তি এখানে আছে। ওনাদের সাথে বিদেশি বা অন্য অন্য বিভিন্ন জায়গায় ওনাদের এইসব জিনিসপত্র সেল দেওয়া হয়। বন্ধুরা আমার তো এত ভালো লাগছিল দোকানটাতে ঢুকে, কারণ আমি এরকম দোকানে আগে কখনো ঢুকিনি এবং দেখিও নি। এ দেখো ঘোড়া কতগুলো, আর এদিকে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। এই যে সব থেকে আমার বেশি ভালো লাগছিল এই যে নৌকাটা দেখে, এত সুন্দর লাগছিল। তো আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, যে কারণে আসলে আমি ওভাবে সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারছি না। তবে মোটামুটি একটা ধারণা দিলাম যে এখানে কেমন কোন ধরনের জিনিসপত্র আছে। তবে এখান থেকে তোমরা কিন্তু যে কেউ যদি কারোর কোনো কাঁসা পিতলের জিনিসপত্র দরকার হয় এখান থেকে নিয়ে যেতে পারো এসে। এটা হচ্ছে ধামরাই বাজার, আর হচ্ছে সুকান্তস মেটালস এই দোকানের নাম। তো এখানে কিন্তু বহু রকমের জিনিসপত্র আছে। যদি কারো কখনো কোনো জিনিস দরকার হয় এখানে চলে আসতে পারো এবং এখান থেকে নিয়ে যেতে পারো। দেখো কত ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। এই যে গণেশ ঠাকুর, এদিকে মা কালী, এই যে একটা মূর্তি, এগুলো কিন্তু সব পিতলের। দুর্গা ঠাকুর, এই একটা প্রদীপ, এই প্রদীপটা বিশাল বড়। এই যে দেখো এই যে বিশাল বিশাল এক একটা থালা, এগুলো কিন্তু পূজার জন্য ব্যবহার করা হয়। দেখতে এতটা সুন্দর লাগছিল, আর এতটা ইউনিক ডিজাইন, এত সুন্দর, মানে আমি তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। কত জিনিসপত্র এখানে আছে, কোটি কোটি টাকার এখানে জিনিসপত্র আছে। আর এইসব জিনিসপত্রের যে এত দাম প্রাইস, আমরা একটা গোপাল ঠাকুর দেখেছি, তো তার প্রাইস করলো উনি 18 থেকে 19 হাজার টাকা। গোপাল ঠাকুরের ওয়েট ছিল 2 কেজি। এই যে আমার বরের হাতে এই যে দেখা যাচ্ছে 2 কেজি কত সামথিং হবে এরকম। এই বাড়ি কিন্তু দুর্গা পূজাও হয়, আমরা এখানে দুবার এসেছিলাম, কিন্তু এই শপটাতে কখনো ঢোকার চান্স হয়নি, তো এটাই হচ্ছে প্রথম ঢুকলাম। আর এখানে কিছু অ্যান্টিক্সের জিনিসপত্রও আছে, গহনাপত্র। এই যে দেখো আমার হঠাৎ করে চোখ গেল এই অ্যান্টিকের জিনিসপত্রের দিকে। এখানে এই যে মেয়েদের বিভিন্ন রকমের কানের দুল, আংটি, চুড়ি, আরও বিভিন্ন রকমের জিনিসপত্রও এখানে আছে। এই দেখো একটা আংটি, আমি একটু হাতে নিয়ে দেখছিলাম কেমন লাগছে, ভাবছিলাম একটা নিয়ে আসবো, কিন্তু পরে আর খেয়াল নেই নিয়ে আসার জন্য। তো বন্ধুরা দেখো কত সুন্দর করে ওনারা দোকানটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো যাই হোক এখান থেকে আমি একটা জিনিস নিয়েছিলাম, তারপরে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো বাড়িতে চলে আসলাম বাসায়। তো দেখো এখন রাত কিন্তু বাজে 9:30 বা 9:30 এরকম প্রায় মেবি বাজে। তো বাড়িতে চলে আসলাম বাসায়। তো বন্ধুরা আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না, তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।